স্বাধীনতার অমর চেতনায় তিরঙ্গার গর্বিত পতাকা তলে বীর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে আপনাদের সকলকে জানাই স্বাধীনতার ৮০তম দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সমগ্র দেশ শ্রদ্ধা ও গৌরব ও গভীর আবেগে স্মরণ করছে স্বাধীনতার অমর ইতিহাস। সারা ভারত জুড়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। তবে আজকের দিনে, এই গর্বের দিনে দেশব্যাপী আমাদের একজন দেশবাসী হিসেবে কি একবার নিজেদের কাছে ফিরে তাকিয়ে কিছু প্রশ্ন করা উচিত নয়? কতদূর এগিয়েছি আমরা, কোথায় এগিয়েছি, আর কোথায় এখনো আমরা পিছিয়ে আছি? ৭৯ বছর আগে যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য অগণিত মানুষ হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, আজ সেই স্বাধীনতার মূল্য আমরা কতটা সঠিকভাবে বুঝি? যাদের আত্মত্যাগ পেয়েছি আমরা স্বাধীন দেশ, তাদের আদর্শকে কি শুধু স্মরণ করি, নাকি নিজেদের জীবনেও ধারণ করি আমরা? যাদের আত্মত্যাগের ঋণে আজ আমরা স্বাধীনতার আলোয় দাঁড়িয়ে, তাদের নিয়ে যখন কুরুচিকর মন্তব্য করার প্রবণতা দেখা যায়, তখন কি আমরা নিজেরাই আমাদের জাতীয় স্মৃতি ও আত্মত্যাগের মর্যাদাকে বিসর্জন দিচ্ছি না? দেশের পতাকা উত্তোলনের পাশাপাশি দেশের প্রতি নিজেদের দায়িত্ব কি আমরা যথেষ্টভাবে পালন করি? প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে আত্মনির্ভরতা, যুবশক্তি, প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তাকে সামনে রেখে দ্রুত এগিয়ে চলার বার্তা দিয়েছেন। দেশের উন্নয়ন, সাফল্য ও বিশ্ব মঞ্চে ভারতের উত্থানে আজ আমরা গর্বিত। তবে অন্যদিকে দারিদ্র, বেকারত্ব, বৈষম্য, দুর্নীতি বা নারী নিরাপত্তা ও শিক্ষার অসম সুযোগ, এসব প্রশ্নের উত্তর কি আমরা এখনো খুঁজে পেয়েছি? তাই প্রশ্ন হচ্ছে, আগামী প্রজন্মের জন্য আমরা কেমন ভারত রেখে যেতে চাই? শুধু শক্তিশালী, নাকি আরো ন্যায় ভিত্তিক, মানবিক ও সমতার ভারত? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের এই সন্ধ্যায় কেমন আছে মোদের মাতৃভূমি এবং কোন দিশায় এগিয়ে চলেছে দেশ, তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময়দা, প্রথমে আপনার কাছে আসি। আজ স্বাধীনতা দিবসের এই সন্ধ্যায়, ৮০তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায়, মানে এই যে স্বাধীনতার ৮০তম বছরে দাঁড়িয়ে উন্নয়নের নানান মাপকাঠিতে ভারত আজ অনেকটাই এগিয়েছে, সেটা আমরা গর্ব করে বলতে পারি। কিন্তু যে স্বপ্ন, যে প্রত্যাশা আর মানে যে আদর্শকে সামনে রেখে স্বাধীন ভারতের যাত্রা শুরু হয়েছিল, তার কতটা আমরা বাস্তবে পূরণ করতে পেরেছি বলে আপনি মনে করেন? স্বাধীনতা উৎসব উপলক্ষে ভ্যানগার্ডের সমস্ত কর্মী, যারা দীর্ঘদিন ধরে ভ্যানগার্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের এবং আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে মানে প্রশ্নটা অনেক সহজ হতো যদি আমরা সকালবেলা প্রধানমন্ত্রী 2047 সালের পর্যন্ত উনি যা বললেন, 47 সাল পর্যন্ত যে উনি একটা লিমিটেশনস দিলেন, এই টার্গেটটা, এটা যদি না শুনতাম তাহলে মনে হতো একটা হিসেব করতে পারতাম। আপাতত হিসেবটা স্থগিত রাখছি, যে উনি তো আমাদের 47 পর্যন্ত অপেক্ষা করতেই বলেছেন। সুতরাং আমরা দেখবো আমাদের কতটুকু কি হলো আর কতটুকু আরো হতে পারত। এই জায়গায় যদি দেখি তাহলে আরো সুন্দর হতো। আমি যদি বলি যে প্রধানমন্ত্রীর সমস্ত পুরো বক্তব্যটা আমি প্রতি লাইন বাই লাইন শুনেছি, আমি শুনিনি, কিন্তু কিছু 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 সিনেপসিস যা বুঝেছি, দেশের প্রধানমন্ত্রী তার উদ্যোগ, সঙ্গে উদ্বেগ সব নিয়ে তার যে ভাষণ, দেশের প্রধানমন্ত্রীর মতোই। এখন কথা হচ্ছে যে আমরা সেটা কতটুকু উপলব্ধি করতে পারলাম আর কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা, অর্থাৎ আমার হয়ে যারা করবেন, অর্থাৎ প্রশাসন কতটুকু করতে পারবেন, দেশের নাগরিকরা কতটুকু সুবিধে পাবেন, সেই সমস্ত বিষয়গুলি স্বাধীনতা উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের
মধ্যে দিয়েই উঠে আসবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে যে বাস্তব বিষয়গুলি আছে সেই সমস্ত কিছু গত ৮০ বছরে কি আমরা সমস্যার সমাধান করে ফেলতে পেরেছি? এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই আসবে, আসেও। সেই ক্ষেত্রে ২০২৫ সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী কি বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কতটুকু এগিয়ে আসতে পেরেছেন তার ব্যাখ্যা তো তিনি দিলেন না। ফলে আমরা সেই বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরাসরি মিলিয়ে নিয়ে তাকে সমালোচনা করব বা তার কথাতে আনন্দিত হবে, কোনোটাতেই যেতে পারছি না। স্বাভাবিকভাবেই 2047-এর যে লক্ষ্যমাত্রা উনি ধার্য করেছেন যে ওই সালের ভেতরে ভারতবর্ষ একটা নির্দিষ্ট পথ নির্দেশিকা পাবে, আমরা সেটাকেই ধরে রাখতে চাই। এখন কথা হচ্ছে যে কি কি বিষয়গুলি আমরা এক্সপেক্ট করি বা করেছি, সবটা কি পেয়েছি? প্রথমেই যদি এই মুহূর্তে যাদের কথা আমাদের বলতে হবে, যাদের কথা আমাদের শুনতে হবে, সেই অংশটা আমাদের যা এই মুহূর্তে বয়স, আমরা তাদের কাছেই এই চাহিদার কথাটা রাখবো। এই মুহূর্তে ভারতবর্ষের এই একটা নম্বর, সেই নম্বরটা হচ্ছে 60 crores। এই যে 60 কোটি ছেলে মেয়েরা, এই তারা কি কোনো দাবার ঘুঁটি হয়ে যাচ্ছেন না দাবার বোর্ড হিসেবে আছেন? এই চিন্তা ভাবনাগুলি, এই পরিপ্রেক্ষিতে যুবদের কথা বলছেন, তরুণদের কথা বলছেন, 60 কোটি ছেলে মেয়ে, তাদের কথা আমরা কিভাবে ভাববো, এ কথাটা আমাদের ভেতরে এসেছে। এবং এই সর্বশেষ যে ঘটনাবলী গেল, যেটা নিয়ে হইচই হচ্ছে এবং ছাত্রছাত্রীদের প্রায় 23 লক্ষ ছেলে মেয়ে, তার ভেতরে 21টা ছেলে মেয়ে মরে গেল, এই যে তাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়, এটা বাস্তব। এখান থেকে তো আমি আমার চেহারা সরিয়ে আনতে পারবো না। আমি কোন জায়গায় যাব? প্রায় সব মিলে যদি দেখেন, যারা 23 লক্ষ ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা দিয়েছে মাত্র সব মিলে 1,40,000 সিটের জন্য। তার মানে প্রায় 21 থেকে 21.5 লক্ষ ওরা জানে যে আমরা কিছু পাবো বা পাবো না। এই যে জায়গাটা, এই হিসেবটা যদি আমরা নেই, তাহলে আমাদের লক্ষ্যটা থাকবেই যে আসলে কি হচ্ছে এটা আমাদের দেখতে। এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো মনিমদা। আপনি বললেন যে যদি 23 লক্ষ দিয়ে থাকে, 21 লক্ষ বা 21.5 লক্ষ জানে যে তারা কিছু পাবে না। আমি একটু ইন্টারাপ্ট করবো, আমরা জানি যারা পরীক্ষা দিইনি যে এখানে 21 বা 21.5 পাবে না, কিন্তু সেখানে যারা পরীক্ষা দিচ্ছে সে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই আশাই থাকে যে সে পাবে। সব মিলে মানে 23 লক্ষই আশায় থাকে, ও জানে যে আমার ওই 1.5 লক্ষের ভেতর, মানে 1,40,000-এর ভেতরেই থাকতে হবে, এছাড়া সময় বাকিরা যে পাবে না ইত্যাদি বিষয়গুলো, তাহলে তাদের জন্য কি হবে? এই মুহূর্তে যদি আমরা শিক্ষার কথাটা আসছে, দাদাও শিক্ষক মানুষ, উনিও বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন, আরো সুন্দর করে বলতে পারবেন। এখন এই শিক্ষার বিষয়টা যদি দেখি, শিক্ষার বিষয়টা একটা কথা বললাম, আরো সুযোগ পেলে বলা যাবে। এরপর হচ্ছে গরিব মানুষের ব্যাপারটা। এই মুহূর্তে ভারতবর্ষে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 81.35 কোটি, অর্থাৎ 81,35 লক্ষ মানুষ বিনে পয়সায় চাল পাচ্ছে। প্রতি পরিবারে মানে প্রতি পরিবারের যদি 5 জন থাকে 5 জনই পাবে, মাসে 5 কেজি করে চাল পাচ্ছে। এখন এই অন্ন যোজনার পরিপ্রেক্ষিতে আমার 81,35 লক্ষ মানুষ বিনে পয়সায় চাল নিচ্ছে, পেট ভরছে তাদের, বাস্তব কথা, সাংঘাতিক কথা বিষয়টা। এরপরে কি আমি বলতে পারবো আমার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে? বলতে পারবো না, প্রশ্নবোধক চিহ্ন আসবে। তাহলে 81 কোটি মানুষকে আমাকে বিনে পয়সায় চাল খাওয়াতে হচ্ছে, এটা চলবে 2028 পর্যন্ত, এই হচ্ছে সিদ্ধান্ত। না, এখানে আরেকটা বিষয়, এই জায়গাটাতে ইন্টারাপ্ট করছি। এই যে 81 কোটি টাকা বা 81 কোটি মানুষকে, 81 কোটি 35 লক্ষ মানুষকে আপনি বলছেন বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে, কিন্তু তারা যে সবাই যে বিলো দ্য পভার্টি লাইন, বা তারা যে খেতে পারছে না বলে, মানে অন্ন জোগাড় করতে পারছে না বলে তাদেরকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে, ব্যাপারটা কি এমন? কি অনেকটা এরকম। এই কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইন যেটা, তার অন্তর্ভুক্ত অন্তোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডধারীরাই তারা পাবে। ফলে এই অংশটা এটার ভিতরে মিথ্যা কথা থাকতে পারে, বানিয়ে বলতে পারে কেউ কেউ। আমি যখন অন্তোদয় পেলাম তখন আমার বাড়িতে কোনো সরকারি চাকরি নেই, এর মাঝে হয়তো কেউ
কর্পোরেট সেক্টরে কার্ডটা এখনো অন্তর্জাল হয়ে গেছে, কার্ডটা এখনো প্রায়োরিটি, এরকম থাকতে পারে, এরকম অংশ থাকতে পারে। ওকে, আমি আসবো আপনার কাছে মনিমেদা, আমি আবারও আসবো। আমরা এক নজরে যদি মনিমেদা যে কথাগুলো বলছিলেন যে আজ লালকেল্লার থেকে প্রধানমন্ত্রী 2047-এর জন্য যে কথাগুলো বলেছেন বা যে বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ কি ছিল? স্বাধীনতার 100 বছর পূর্তির মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন তিনি। আগামী 1 বছরে 1 কোটি যুবক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআই প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা করেন। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্রি অনলাইন কোচিং এর কথা উনি বলেন। মেক ইন ইন্ডিয়া ও ভোকাল ফর লোকালের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দেন। প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স, রেল, কোচ ও মোবাইল উৎপাদনের বৃদ্ধির কথাও তুলে ধরেন। আগামী কয়েক বছরে দেশে একাধিক সেমিকন্ডাক্টর প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যের কথা উনি জানান। সপ্তধারা আমরা শুনলাম আজ অর্থনীতি, প্রযুক্তি, শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ সহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে ভারতকে শক্তিশালী করার একটি রূপরেখা তুলে ধরেন। জাতীয় ঐক্য ও নিরাপত্তার কথা বলেন, নকশাল ও মাওবাদী হিংসার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মতাদর্শগত উগ্রতার বিষয়ে সতর্ক করেন। বন্দে মাতরম এবার লালকেল্লার অনুষ্ঠানে প্রথমবারের মতো বন্দে মাতরম কিন্তু পরিবেশন করা হয়। তো মোটামুটি প্রধানমন্ত্রীর আজকের যে বক্তব্য, এগুলো ছিল মূল বিষয়। আমি ডক্টর বৈদ্যর কাছে যাওয়ার আগে মনিময়দা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা যখন দেশের কথা বলছি, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নে আজ আপনি আপনার দেশকে কোন জায়গায় দেখছেন? তাদের স্বপ্ন পূরণ হয়েছে? এখন ওই সময়কার তো কেউ প্র্যাকটিক্যালি জীবিত নেই, ফলে যাদের আমরা লিজেন্ড পার্সোনালিটিস বলে ধরি, কিন্তু মানে স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে তাদের লক্ষ্যটা কি ছিল? প্রত্যেক সাধারণভাবে যা আমাদের মনে হয় পড়াশোনা করতে গিয়ে, প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত হবে, প্রত্যেকটা বাড়িতে তাদের কর্মসংস্থান হবে, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং প্রাযুক্তিক উন্নয়নের পাশাপাশি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা ব্যাপকভাবে যাবে। জওহরলাল নেহরুর সময় থেকেই যে পরিমাণ ডেভেলপমেন্ট শুরু হয়েছিল, সেটা ছিল তার লক্ষ্য। এই লক্ষ্যের মানে পরিপ্রেক্ষিতে যে গতি পাওয়ার কথা ছিল, সেই গতি কালের পরিপ্রেক্ষিতে পরপর যে আমাদের দেশের সঙ্গে ধরুন 1962 ওয়ার, 1971 এর ওয়ার, এরপরে ধরুন বেশ কিছু ছায়াযুদ্ধ ইত্যাদির পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যা কিছু রয়ে গিয়েছে। সব লক্ষ্যে আমরা কিছু কিছু লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি ঠিকই, কিন্তু সব লক্ষ্যে পৌঁছতে পেরেছি ঘটনাটা তা না। সবচেয়ে বড় কথা যে জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে বেকারের সংখ্যা। স্বাধীনোত্তর যুগে এই বেকারদের নিয়ে কি বলা হবে, কি করা হবে? 1 কোটি মানুষকে তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করা হবে, বা ধরুন ফ্রি অনলাইনে যে এআই প্রশিক্ষণ দেওয়া হবে। এআই এর যুগটা কি হচ্ছে আমরা ঠিক জানি না। সর্বশেষ যে এআই এর যে বিষয়টি নিয়ে না বলবে, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ছিল যে কোচিং সেন্টারগুলি এবং কোচিং এর পরিপ্রেক্ষিতে ব্যাপক পরিমাণে ছাত্রছাত্রীদের উপর টর্চার করা হচ্ছে, একবার টর্চার, এখান থেকে বেরিয়ে আসার পথ প্রধানমন্ত্রী কিভাবে ভাবছেন সেটা সরাসরি ভালো হতো। এই কারণ এই যে এই ঘটনার পরে জানছে যে এই ছেলে মেয়েদের কি হবে, ভবিষ্যতের দিকে আসবো আপনার কাছে আরেকবার। আমি ডক্টর বৈদ্য, আপনি শুনলেন এতক্ষণ মনিমেদা কি আলোচনা করছিল। আমরা যে বিষয় নিয়ে আজ কথা বলছি, দেশের 80তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় যখন আমরা আজ আলোচনায় বসেছি, তখন একটা জিনিস আপনার থেকে জানতে ইচ্ছে করছে যে একটি দেশ কি শুধু অর্থনীতি, সেতু, রাস্তা, হাইওয়ে বা প্রযুক্তিতে, টেকনোলজিতে এগোয়, নাকি তার মানুষের চিন্তা, মূল্যবোধ ও মানবিকতাতেও সে এগোয়? আপনার চোখে আজকের ভারত কতটা এগিয়েছে, আর কোথায় এখন আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে, যদি থাকে আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের দিকে আপনি দৃষ্টিপাত করলেন। প্রথমে আজকে 80তম
যে আমাদের মহান ভারতের স্বাধীনতা দিবস, সেই দিনে আপনাদের ভ্যানগার্ডের সমস্ত কর্মীবৃন্দ এবং আমাদের পদ্মার ওপারে যে দর্শক, সম্মানিত দর্শক মণ্ডলী রয়েছেন, তাদের প্রতি শুভকামনা, শুভেচ্ছা, যুক্ত নমস্কার জানাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে মণিওয়েদার কথাও শুনছিলাম, আপনিও শুরুতে সুন্দরভাবেই শুরুটা করেছেন। সেখানে এখন যে ব্যাপারটা এসছে, সে বিষয়টা একটু ভিন্ন ধরনের। যে সেখানে এত এআই বলছি, বা আমরা ডিজিটাল ভারত বলছি, বা প্রযুক্তিগত দিক থেকে অগ্রসর মান একটা ভারতের কথা বলছি বা ভাবছি, সেখানে মূল্যবোধ, নীতিবোধ বা আমাদের আরো কোনো সাইডগুলো উপেক্ষিত হচ্ছে কিনা, না শুধুমাত্র টেকনিক্যালি বা কিছু প্রযুক্তিগত আমরা যেটা বলছি ডিজিটালি কিংবা এআই, এগুলো আমরা আত্মতুষ্টি খুঁজছি। এই প্রশ্নটাই কিন্তু প্রথমে এসেছে এখানে। তো আমার বক্তব্য হচ্ছে, এই সব জায়গাতেই আমাদের কিছু না কিছু ডেভেলপড হচ্ছে, আবার সব জায়গাতেই কোথাও না কোথাও খানিকটা হলেও গোজামিল থেকে যাচ্ছে। মণিবাবুদাও এটা বলার চেষ্টা করেছেন, আমিও বলার চেষ্টা করছি, যে আমাদের প্রযুক্তির দিক থেকেও আমরা এখনো জাপানকে তো অতিক্রম করতে পারিনি, আমেরিকা করতে পারিনি, কিন্তু অনেকটাই করেছি। আমাদের যে জাতীয় কবি, সরকারিভাবে ঘোষিত না হলেও আমি বলি, যেহেতু জাতীয় সঙ্গীতের আমাদের রূপকার, গীতিকার, সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বলো, বা অতুল প্রসাদ সেন বা বিভিন্ন জনরা গেয়েছিলেন যে বলো 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 সবে শতবিনা বেলু রবে, জগৎ সভা ভারত আবার শ্রেষ্ঠ আসন হবে। এখন শ্রেষ্ঠ আসন, শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ স্থান, এগুলো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই প্রতিযোগিতাটাতে যদি আমাদের সত্যি সত্যি শ্রেষ্ঠ আসন, যেটা স্বামী বিবেকানন্দেরও স্বপ্ন ছিল, যে একদিন হয়তো ভারতের জাতীয় পতাকায় লিখিত থাকবে শ্রেষ্ঠ ভারত, তো শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন আমরা দেখছি কিংবা কেউ কেউ দাবিও করে ফেলছি, সেখানে আমাদের যে ঘাটতিটা থাকছে সেখানে সেটা হচ্ছে কি, আমাদের সামরিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপড হয়েছে, কোনো সন্দেহ নেই। কৃষি ক্ষেত্রে, উৎপাদন ভিত্তিক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপড হয়েছে, কোনো সন্দেহ নেই। মণিবাবু বলছিলেন অন্তোদয় যোজনা, মানে একটি গরিব মানুষ অন্তত 5 কেজি চাল পেলে সে না খেয়ে থাকবে না, অর্থাৎ মানে বিনা, মানে অনাহারে মৃত্যু ব্যাপারটা আমরা ঠেকানো গেছে। 28 পর্যন্ত টার্গেট করা হয়েছে, এটা আরম্ভ হয়েছে করোনার সময় থেকে, তো এটা 28 পর্যন্ত টার্গেট করা হয়েছে। একটা টার্গেট তো রাখতেই হবে, পরে হয়তো বাড়তেও পারে বা নাও বাড়তে পারে। তো এইভাবে আমরা খাদ্য নিরাপত্তার আইন, শিক্ষার আইন, মানে শিক্ষার যে অধিকার, আমাদের অনেকগুলো কমিশন হয়ে গিয়েছে এর আগে, মুদালিগড় কমিশন থেকে শুরু করে রাধাকৃষ্ণ কমিশন থেকে আরম্ভ করে সে সমস্ত, সেখানে প্রথম দিকে বলা হয়েছিল 14 বছর বয়স পর্যন্ত, তারপরে বলা হলো আমাদের একেবারে উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষা পর্যন্ত, এখন বাস্তবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার অধিকার এটা প্রসারিত হয়েছে। কোনো সন্দেহ নেই আমাদের ছোট্ট একটা রাজ্যের মধ্যে আজকে 26টার থেকেও বেশি সরকারি কলেজ রয়েছে, তার সঙ্গে বেসরকারি কলেজও রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে 3টা, তো আরো একটা চলছে। তো এগুলোর দিক থেকে চিন্তা করলে আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু আমি সেই সঙ্গে এটা বলতে চাই যে আত্মশ্লাঘার কোনো সুযোগ নেই। এখানে আলোচনায় উঠেও এসছে যে আমাদের আজকে 60 ক্রোড় 60 কোটি তরুণ তরতাজা, যারা দেশকে মানে নেতৃত্ব দেবে, যারা দেশের ভাবি কাণ্ডারি, দেশের ভাবি ভবিষ্যৎ, তাদের সামনে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট আলো নেই। যাদের আছে তাদের সংখ্যা অত্যন্ত কম, যারা অলরেডি মানে পেয়ে গেছে বা পেয়ে যাবে আগামী দিন, তারা ভাগ্যবানের তালিকায়। সুতরাং 150 কোটি বা 140 কোটি যাই বলি, সেই দেশে এই বিশাল একটা সংখ্যক তরুণ সমাজ যদি সংক্ষুব্ধ থাকে, তারা যদি শিক্ষার, এখানে একটু আগে তিনি বলছিলেন, মণিমদা বলছিলেন যে পেপার লিক, এক্সামিনেশনের পেপার লিক মানে মারাত্মক অপরাধ। আপনি সারা রাত্র পড়াশোনা করে নাম্বার পাবেন 50, আমি পেপারটা পেয়ে গেলে যদি কোনো পয়সার বিনিময়ে আমি পেয়ে যাব 80, চাকরিটা আমার কাছেই চলে আসবে। এটা একবারে ডাকাতির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধগুলো যারা হতে দিচ্ছেন
যথার্থই প্রশ্নটা করা হয়েছে তাদের কি শাস্তি হয়েছে। আমাদের শিক্ষা একজন অলরেডি মানে কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তো এটাও যথেষ্ট নয়। আসলে একজন পদত্যাগ করার পরে কোনো কিছুকে ধামাচাপা দেওয়া যায় না। এরপরে আরো আরো যেই জায়গাগুলো রয়েছে যেখান থেকে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেগুলোকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা একটা আন্দোলন দেখেছি বিশাল, সেই আন্দোলনটার পজিটিভ নেগেটিভ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু একটা আন্দোলন হয়েছে কিংবা একটা ভয়ঙ্কর একটা দিক চিহ্ন, অশনি সংকেত। কিন্তু সেই অশনি সংকেত থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে আমাদের পরিকল্পনাগুলো আরো সুসংবদ্ধ, আরো বিজ্ঞান ভিত্তিক করতে হবে। এবং এইটা করতে গেলেই নীতিবোধের প্রশ্নটা যেটা আপনি বলছিলেন, আমাদের নীতিবোধ মূল্যবোধ বিঘ্নিত বলেই আমাদের পার্সোনাল লিকেজ হয়। আমাদের নীতিবোধ মূল্যবোধ বিঘ্নিত বলেই আমরা নকল করি। অনেকগুলো কলেজ রয়েছে, কোট আনটুট আমরা বলতে পারি যে কলকাতায় বিশেষ করে অনেক বিএড কলেজ, এখানে কলেজে পড়াশোনা করছে বা এখানে কোন স্কুলে চাকরি করছে, অলরেডি সেখানে বিএড করছে, সেখানেও অ্যাটেন্ডেন্স, এখানেও অ্যাটেন্ডেন্স। একটা কথার কথা শিক্ষিত সমাজের মধ্যে তাহলে এটা নীতিবোধ বিরোধী একটা বিষয় হলো যে আমি এখানে প্র্যাকটিকাম এগুলো কিছুই না করে আমি শুধু একটা অর্থের বিনিময়ে একটা কলেজকে ম্যানেজ করে ফেললাম। হচ্ছে তো, এটা তো অস্বীকার করতে কেউ পারবে না। একদম এরকম প্রমাণ দেওয়া শুধু আমাকে নিয়ে, শুধু তাহলে আমাকে নিয়ে নীতিবোধের প্রশ্ন আপনি যে প্রশ্নটা করলেন অত্যন্ত সঙ্গত। তাহলে এই নীতিবোধ যদি আমি একজন শিক্ষক, আমার যদি না থাকে, তাহলে আরো আমার যারা অন্য সেক্টরে রয়েছে তাদের সেক্ষেত্রেও একই কথা। আজকাল তো মানে কথাই হয়ে গেছে যে একটা রাস্তা হতে গেলে, বড় একটা ব্রিজ হতে গেলে, বড় একটা কাউকে না কাউকে কিছু না কিছু দিতে হয়, এটা প্রচলিত। এবার সত্য আপনারা ভালো যারা সাংবাদিক রয়েছেন আমার পাশে তারা ভালোই জানবেন যে এটা মিথ্যা অপপ্রচার না বাস্তবিকই সত্যি কাউকে কিছু দিতে হয়। তো কাউকে কিছু দিতে গেলে সেই রাস্তাটির মান খারাপ হবে, এক বছর পরেই তার পিস উঠে যাবে, স্বাভাবিক। তো এটা নীতিবোধের প্রশ্নের মধ্যে চলে আসছে। তো এইভাবে ফরেস্ট থেকে আরম্ভ করে, আমি পার্টিকুলারলি কোনো রাজ্যের কথা বলছি না, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে, বিশেষ করে এশিয়া মহাদেশে এই বিষয়টা একটু মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার জন্য আমাদের অনেকগুলো দায়িত্ববোধের ক্ষেত্রে আমরা মানে কোনো একটা সাফল্যকে সামনে রেখে খুব একটা নর্তন কুর্দন করার স্কোপ নেই। আমাদের ব্যর্থতাগুলো ফাইন্ড আউট করতে হবে। আমি এইটুকু এগুলাম, কোন জায়গাতে পিছিয়ে আছি সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তা না হলে একটা জায়গা সামাল দিলাম মানে বাঁধের একটা জায়গায় মাটি দিয়ে বন্ধ করলাম, আর একটা জায়গায় বাঁধ ভেঙে যাচ্ছে। এইভাবে আমি তো শ্রেষ্ঠ ভারত হতে পারবো না। আজকে এটা সুখের কথা, অবশ্যই চতুর্থ স্থানে, বিশ্বের চতুর্থ স্থানে আমরা এসেছি অর্থনীতি। ঠিক, আপনার কথা শুনে এখানে এটাই বলতে ইচ্ছে হয় এখন, রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত সেই লাইন, মাইলস টু গো বিফোর উই স্লিপ বা বিফোর আই স্লিপ। আমাদের এখানে এখন বহু দূর যেতে হবে, আমাদের এই দেশকে নিয়ে আরো বহু দূর এগোতে হবে, আরো বহু দূর যেতে হবে। আসবো আপনার কাছে ডক্টর বৈদ্য। আমরা যখন আজ ৮০তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় যখন আমরা আলোচনা করছি দেশকে নিয়ে, কেমন আছে আমার এই মাতৃভূমি আর কেমন আছে দেশবাসী বা দেশ, তখন একটা জিনিস কিন্তু আমাদের মনে করতেই হবে, তাদের হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, আমাদের জাতীয় ইতিহাসের একটা ভিত্তি। কিন্তু অথচ আজ কখনো কখনো সেই ইতিহাসের মহান চরিত্রদের নিয়ে আমরা অবমাননাকর মন্তব্য বা তাদের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হতে দেখি। মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান রেখেও আমরা কি ইতিহাসের প্রতি, বিশেষ করে যে আত্মত্যাগীদের প্রতি ন্যূনতম মর্যাদা ও সংযম বজায় রাখার দায় এড়িয়ে যেতে পারি মনিমদা? একদম না। আমি ডক্টর বৈদ্যদার একটা শেষ যে কথাটা আমরা চতুর্থ, মানে আপনারা শুনলে খুব অবাক হবেন যারা শুনছেন আমাদের কথা। উনি যেটা বলেছেন এটা তো কারেক্ট, কারণ প্রধানমন্ত্রী ২০২৫ সালের ১৭ই মে গান্ধীনগরে বলেছিলেন আমরা চতুর্থ পৌঁছে গেছি, বিশ্বের চতুর্থ অর্থনীতিতে পৌঁছে গেছি। কিন্তু ১১ই আগস্ট ২০২৬-এ
সংসদে এই কয়েকদিন আগে সংসদে আমাদের যিনি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, উনি বললেন যে এই মুহূর্তে ভারত বিশ্বের দেশগুলির মধ্যে অর্থনীতিতে চতুর্থ না ষষ্ঠ স্থানে রয়েছে, 6 নম্বরে রয়েছে। এখন এই যে বিষয়টা, এটা মানে তথ্যের জাগলারি করেছিলেন, কেন বলতে গেলেন কেন এখনই সংসদে এই কথাটা বলতে গেলেন? আমরা তো আনন্দেই ছিলাম যে আমরা চতুর্থ অর্থনীতি। সংসদে যখন বলেছে মিথ্যা কথা বলতে পারবেন না, এবং তথ্যও আছে, আপনারা যারা পত্রপত্রিকা নিয়মিত করেন বা দেখেন তারা তো পেয়েই যাবেন। আমি এক তারিখও তো বলে দিলাম, এবং আমি যেটা বলছি সেটা প্রকাশিত তথ্য, এটা যে বললাম। আর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটা অসাধারণ, আমি তারপরে আপনার প্রশ্নটার উত্তরে আমি সংক্ষেপে বলছি। এস্টিমেটেড কমিটি সংসদে একটা রিপোর্ট দিয়েছে, ভয়ঙ্কর। এস্টিমেটেড কমিটি সংসদে দাঁড়িয়ে একটা রিপোর্ট জমা করেছে 2024-25 থেকে। এই মুহূর্তে ভারতবর্ষে, মানে সংক্ষেপে আমি ডিটেলসটা বলছি না, এটা কোনোদিন সুযোগ থাকলে বলবো, এই মুহূর্তে 73%, 73% ছাত্রছাত্রী দ্বাদশের আগে স্কুল ছুট হয়ে যাচ্ছে। পার্লামেন্টের রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে। ওকে, মানে 100 জনের মধ্যে আপনি 17 জন বাদ দিলে বাকি সব, এবং কি ক্যাটাগরিতে দিয়েছে আপনাকে আমি সময় নেব না, সেজন্য আমি সংক্ষেপে সূত্রটা বললাম। এবং এটা প্রকাশিত তথ্য, বেরিয়ে গিয়েছে, পেপারে টেপারে বেরিয়ে গিয়েছে অলরেডি। সবাই হয়তো অনেকেই যারা রেকর্ড রাখেন, আমার মতো কিছু ছুতমার্গে বিশ্বাস করেন যারা, রেখেছেন, আমার কাছেও আছে। বিষয়টা হচ্ছে যে চিন্তার বিষয়টা রয়েছে। আমি ডক্টর বৈদ্যর সঙ্গে সেই জন্যই সহমত পোষণ করি। উনি যেটা বলেছেন, চিন্তা মুক্ত আমরা না, আমরা তো একটা পিরিয়ড ক্রস করে এসেছি। এই 60 কোটির কথা দিয়ে আমি শুরু করলাম এই কারণে যে এদের তো এগিয়ে আসতে হবেই। আমি জোর করে কেন, আমি পারছি না। আমাকে যদি আমি খুব ভালো আমার নিজের স্কুটারটা চালাই, 38 বছর ধরে একটা স্কুটার চালাচ্ছি, আমি স্কুটারটা ভালো চালাই। আজকে আমাকে যদি বলেন একটা এরোপ্লেনের পাইলট অসুস্থ হয়ে পড়ছে, আপনি কাইন্ডলি একটু নিয়ে যাবেন, কি সম্ভব হবে? এটা ব্যাপারটা কি ওইখানে দাঁড়াচ্ছে। আমাদের দুজনের উদ্বেগ কিন্তু একটা জায়গায়, এই যে 60 কোটি ছেলে মেয়েদের আমরা কি দিচ্ছি, তার জন্য কিন্তু আমরা বসে বসে সবাইয়ের বক্তব্য শুনি। হ্যাঁ, দেখি ওদের জন্য, আমাদের বক্তব্য কেউ শুনবে না। আমার আর ডক্টর বৈদ্যদার কথা সবাই শুনে ইমপ্লিমেন্ট করে ফেলবে, আমরা এটা আশা করি না। আমরা যেটা আশা করি যে তাদের কথা শুনে ইমপ্লিমেন্ট কি হচ্ছে। যে কথা আসছেন, যেখানে থেকে আপনি যে অসাধারণ প্রশ্নটা যে করলেন এই মুহূর্তে, যে বৈদ্যদা শুরু করেছিলেন যে মূল্যবোধ, সেখান থেকে আপনি আত্মত্যাগে চলে গেলেন। এই যে মানুষগুলি, এই যে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে যে কথাগুলি বললেন, নেতাজি সুভাষচন্দ্র বোস কার না গর্ব হবে বলুন তো? চিনচিন করে ওঠে না বুকটা ওনার সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে? যারাই বলে, একদম একজন বাঙালি হিসেবে তো আমার হয়। রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ, কেউ কেউ বলছেন রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক হচ্ছেন, অসম্ভব। রবীন্দ্রনাথ আমাদের স্বপ্ন, রবীন্দ্রনাথ আমাদের ভবিষ্যৎ, রবীন্দ্রনাথ আমাদের অতীত, সব রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিয়ে যদি কেউ বলেন রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক, তাহলে যিনি বলছেন তার প্রাসঙ্গিকতা আছে কিনা আমি জানি না। কিন্তু কথা হচ্ছে, নেতাজি সুভাষ থেকে আরম্ভ করে প্রত্যেকে, যার সম্পর্কেই আপনি বলুন না, একদিনের জন্য হলো ভারতকে ভালোবেসেছেন, আপনি বলে নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন ভারতকে ভালোবেসেছিলেন, তারপরে তাদের সমালোচনা করুন। যে লোকটা উঠতি যৌবনে আইএএস এর মতো ইচ্ছা করলেই চাকরি করতে পারতেন, কত বড় জায়গায় যেতে পারতেন, তা তো করলেন না উনি। এই জায়গাটা তো করলেন, এই জায়গায় তো আসতে পারতেন। অনেকেই আছেন, শুধু নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা আলাদা একটা বিষয়। এখান থেকে বলা হচ্ছে ওনাকে, মানে বলা হচ্ছে দেশদ্রোহী, এই শব্দটা ব্যবহার করা হলো না। এই যে প্রবণতাটা, এই যে মানে আমি সেটাই জানার চেষ্টা করছি, নেতাজি সুভাষচন্দ্র বসু তো শুধু বাংলাকে স্বাধীন করার জন্য লড়াই করেননি, গোটা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। এখন কথা হচ্ছে গোটা দেশ থেকে প্রতিক্রিয়া নেই কেন, মানে এটাও একটা প্রশ্ন কিন্তু অনেকেই বলছেন। আশ্চর্যজনক, এই প্রতিক্রিয়াটা যদি আজকে লালকেল্লা থেকে হতো, আমি গর্ববোধ করতাম। একজন মানুষ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকে আমরা রেসপেক্ট করি, তার সমস্ত কথার আমরা গুরুত্ব দেই, স্বাভাবিকভাবে উনি ব্যাপারটাকে কগনিজেন্সে নিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা তো দেখেছি লালকেল্লার জায়গায় দাঁড়িয়ে ভারতের স্বাধীনতা প্রথম প্রধানমন্ত্রী হিসাবে, এই প্রধানমন্ত্রী তো আমাদের তাকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রেসপেক্ট করেছিলেন, এইখানে দাঁড়িয়েই করেছেন। আজকে তার
এই জায়গায় দাঁড়িয়ে যদি সুভাষ বোস সম্পর্কে যারা বলেছেন তাদের ক্ষমা করা হবে না, এই শব্দটা যদি উনি বলতেন, উনি আরো অনেক উঁচুতে উঠতে পারতেন। সেটা সুযোগটা উনি হারালেন। 79 যদি আমরা 80তম স্বাধীনতা উৎসবে যদি সবচেয়ে বড় বলি, আপনার কথাটা রেস্টে নেই বলছি, যে এই যে বিষয়টা আপনি আনলেন, যে এই সমস্ত মানুষের আত্মত্যাগকে কি আমরা ভুলে যাচ্ছি। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, শব্দ চয়ন এবং শব্দ ব্যবহার সম্পর্কে আমরা উদ্বিগ্ন। এই 80তম স্বাধীনতা উৎসবে এসে এই শব্দ ব্যবহার, শব্দ চয়ন সম্পর্কে আমরা উদ্বিগ্ন। আপনি ভাবুন তো, যে সমস্ত জায়গায় এইগুলি না করে আমরা এই যে একটু আগে আপনি বলছিলেন যে বিভিন্ন উনি যে এনেছেন যে ভোকাল ফর লোকাল বা ওই সেমিকন্ডাক্টরের প্লান্ট ইত্যাদি, এগুলি আমরা জানি কোথায় কি হবে, কর্পোরেট সেক্টরের কি কি সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি, আমরা কিছু কিছু খবর পাচ্ছি, সবই হচ্ছে। ভোকাল ফর লোকাল যদি হবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিটা কেন? আপনি এদিকে বলবেন আপনি দেশের জামা কাপড় পরবেন, আর ওইদিকে বলবেন যে বিদেশ থেকে সবকিছু আনবে, এনে তারপর এখানে বিক্রি করা হবে। কেন? এই জায়গার ব্যাখ্যাটা তো দিতে হবে আপনাকে। সুতরাং এই যে জায়গায় দাঁড়িয়ে, মানে আমি যদি এক কথায় যদি বলি যে সমস্ত রাজনৈতিক বিষয়টা যদি আইপিএল এর মতো হয়ে যেত ভালো হতো। আইপিএল এর মতো যদি আপনার ওই মানে এটার মধ্যে যে সমস্ত বিষয়গুলি ডিলিমিটেশন নিয়ে সবাই এটা নিয়েই তো বেশি আনন্দিত, এবারে সবাই তো এটা নিয়েই দৌড়দৌড়ি করছে, এক দল থেকে আরেক দলে চলে যাচ্ছে। আমি আর ডক্টর বৈদ্যদা যদি আজকে যাকে ভোট দিয়ে যেতে পারবো, আমি নিশ্চিত নয় তো যার হয়ে ভোট দিলাম ও সে ওই দলের হয়ে কাজ করবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা লাইন দিয়ে শেষ করি, ওই যে ডিলিমিটেশন ইত্যাদি জায়গাটা আমার সেলফ নেই, আমি নিজেই বলছি, মানে নিজেই মাঝে মাঝে হাসি। ইলেকশন বিং রিপ্লেসড বাই দি অকশন, এটা যদি হয়, এটা যদি একটা আইন আসে, আমার মনে হয় বেটার হবে। ওকে, আমরা স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা বলছিলাম এবং তারা যথাযথ মর্যাদা আজকের তারিখে, কারণ স্বাধীনতা দিবস আজ, আমরা সারা বছর কিভাবে তাদেরকে ধারণ করি বা কিভাবে তাদেরকে বাঁচি, যেমনটা বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর অপ্রাসঙ্গিক কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাঁচি, রোজ সকাল থেকে রাত অবধি রবি ঠাকুরকে আমরা ভেতরে এক আত্মা হয়ে বাঁচি, প্রত্যেকটা কাজে বাঁচে। ঠিক তেমনি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, আমাদের দেশের যখনই আমরা দেশকে নিয়ে ভাবি, স্বাধীনতা সংগ্রামীদের আমরা সেখানে তারা অগ্রদূত, তাদেরকে সামনে রেখে আমাদের অনেক কিছু শুরু হয়। ডক্টর বৈদ্য, যাদের আত্মবলিদানের বিনিময়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা, তাদের নিয়ে কটূক্তি বা ইতিহাসকে খাটো করার যে প্রবণতা, কি শুধু একজন ব্যক্তিকে অসম্মান করা, নাকি আমাদের নিজেদের ইতিহাস ও আত্মপরিচয়কেই আঘাত করা? মানে দেশের একজন বিবেকবান মানুষ হিসেবে এই প্রবণতার বিরুদ্ধে আমাদের কি অবস্থান হওয়া উচিত, বা আপনার অবস্থান কি? প্রশ্নটাই অত্যন্ত প্রাসঙ্গিক। বিষয়টা হচ্ছে এই, মণিমাতাও বলছিলেন, আমিও বলি, আমাদের শুধু বাঙালিদের নয়, সমগ্র বিশ্ববাসী, শুধু ভারতীয় নয়, একদম, এই জন্য তো বিশ্বকবি, একদম তাকে কবিগুরু বলা হয়, তাকে বিশ্বকবি যে বলা হয়, যারা বলেছেন, মহাত্মা গান্ধী কবিগুরু উপাধিটা দিয়েছেন তাকে, মানে এই নামে সম্বোধন করেছেন, বা কবিগুরু এই নামটাও টলস্টয় বা অন্যান্যরা সবাই অনুমোদন করেছেন। এখন সেই লোকটি, যেটি আমাদের আত্মার আত্মীয় না, শুধু আমাদের আশ্রয়, পরম আশ্রয়, তিনি বলছিলেন আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান, ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বদাই রবি ঠাকুরকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্পর্শ করেই আমাদের যাবতীয় কর্মকাণ্ড হয়ে যাবে। আজকে বিশ্বের অনন্ত বিস্ময় তিনি। আচ্ছা, সারা পৃথিবীতে এমন একটি লোক, উইলিয়াম শেক্সপিয়ার থেকে আরম্ভ করে আপনি মিল্টন থেকে শুরু করেন, এত প্রতিভা, অত বিচিত্র ধরনের সৃজন সম্ভার, বিশেষ করে যার জাতীয় সঙ্গীত, 3টি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পৃথিবীতে কোথাও এই ইতিহাসটা নেই। বিং এ বেঙ্গলি ম্যান, আমরা বাঙালি হিসেবে তাকে নিয়ে গর্ব করব না? এগুলি হতে পারে? তাহলে ঠিক একইভাবে আপনি নেতাজি সুভাষচন্দ্র নিয়ে কুরুচিকর মন্তব্য, এখন ঠিক শুধু বাংলা না, আপনি যেভাবে বললেন কবিগুরুকে গোটা বিশ্ব বরেণ্য, আমরা যার জন্য বলি বিশ্ব বরেণ্য, ঠিক একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু শুধু বাংলা কিংবা ভারতবর্ষে পূজিত নন, বা উনি শুধু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বলে কিন্তু উনি চেনে না সবাই, গোটা বিশ্বের অনেক মানুষ ওনাকে সম্মান করে। বহু রাষ্ট্রে একেবারে একদম পড়েছেন, ওনাকে পড়েছেন, জানেন। রাষ্ট্রে তার নামে রাস্তা আছে, মূর্তি আছে, ওয়াশিংটন থেকে আরম্ভ করে লন্ডন পর্যন্ত নানা জায়গাতে। একদম
তাইহুকু এখানে একটা মূর্তি স্থাপিত হয়েছে, জাপানেও আছে, রাশিয়াতেও আছে। তো সুতরাং তিনিও বিশ্বখ্যাত একজন জাতীয় বীর, আমরা বলি ন্যাশনাল হিরো, ভারতের জাতীয়। আপনি চিন্তা করুন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন সশস্ত্র সংগ্রামে অগ্রসর হওয়া অত্যন্ত কঠিন ছিল, তখন বিনয় বাদল, দীনেশ, সেই ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদ্দার, তারা লড়াই করেছেন, নো ডাউট। আরেকটা লড়াই করার অন্য ভাবনা হয়েছে, লড়াইটা লড়াই। রবি ঠাকুর বলেছিলেন, গৌতম বুদ্ধ বলেছেন যে আমি জরাব্যাধি মৃত্যু জয় করব, জরাব্যাধি মৃত্যু থেকে মানুষকে মুক্তি দেব। সেটা তিনি দিতে পেরেছেন কিনা বড় কথা নয়, তিনি এই রূপ ইচ্ছা করেছিলেন। অর্থাৎ তার বাসনা ছিল এইরকম, মানে মানুষকে, মানব সমাজকে তিনি জরাব্যাধি মৃত্যু থেকে মুক্তি দান করবেন। তিনি বলেছেন রবি ঠাকুর, যে তিনি আদৌ করতে পেরেছেন কিনা এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো তিনি এই ধরনের ইচ্ছা করে রাজপ্রাসাদ, রাজত্ব, রাজ সিংহাসন, রাজ মুকুট, নিজের রূপসী স্ত্রী, পুত্র রাহুল, তাদেরকে ত্যাগ করে এসেছিলেন। এই বিষয়টা, এই যে ত্যাগ, আত্মত্যাগ, এখন নেতাজির যে মানে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কি ছিল, এটা মনস্তাত্ত্বিক বিষয়। তিনি এটা ভেবেছেন, এটা হওয়া কোনো অন্যায়ই নয়, যে ভারতবর্ষের মধ্যে যখন একটা দল কম্প্রোমাইজ করার জন্য ব্যস্ত, যেখানে নরমপন্থী, চরমপন্থী, নানা ভাগে বিভক্ত, একটা দল সংগ্রাম করছে বটে, কিন্তু তার সেভাবে ইংরেজদেরকে নাড়িয়ে দিতে পারছে না, সেভাবে যেভাবে দেওয়া দরকার, কারণ ইংরেজদের শক্তি, তাদের তো গোলা বারুদ আছে ইত্যাদি। তো সেখানে তাদের সঙ্গে নেতাজির মনে হয়েছে আমাদেরও সশস্ত্র সংগ্রাম করার দরকার। আর সশস্ত্র সংগ্রাম যেভাবে হচ্ছে, আজকে এখানে একটা মার্ডার, ওখানে একটা মার্ডার, এখানে একটা বোমা ফেললাম, ওখানে একটা জেল ভাঙলাম, ওইভাবেও হবে না, সুসংবদ্ধভাবে একটা মিলিটারি বাহিনী আমাকে তৈরি করতে হবে। তৈরি তাকে করতে হয়নি, রাসবিহারী বসু আগে তৈরি করে নিয়েছিলেন সে জাপানে, যে বন্দী ভারতীয়দেরকে নিয়ে। সুতরাং তাদের চিন্তা ছিল যে আমি যখন একটা বিশাল সুশিক্ষিত সামরিক বাহিনী পেয়ে গিয়েছি, আমি যদি ভারতবর্ষে, তার এই ভাবনাটা ভুল ছিল না, আমরা ভুল করেছি। তিনি ভেবেছিলেন যে আমি যখন দেশে এই বিশাল বাহিনী নিয়ে, আজাদ হিন্দ ফৌজ বাহিনী, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মর্মের মানুষ ছিল, এবং যে গান্ধীজির জন্য তিনি কংগ্রেসে থাকতে পারলেন না, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, প্যাটেল ব্রিগেড, এই ধরনের, শাহনওয়াজ খান একজন মুসলিম, তাকে মানে সামরিক বাহিনীর হেড করলেন। তো এই অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন একজন ন্যাশনাল হিরো, যাকে আমরা এখন বিশ্ববন্দিত একজন জাতীয় বীর মনে করছি, তিনি ভেবেছিলেন যে আমি যদি এই সামরিক বাহিনী ঢুকি, সঙ্গে সঙ্গে ভারতীয় তরুণ সমাজের একটা বিশাল অংশ আমার সঙ্গে যোগ দিয়ে দেবে, জনগণের একটা বড় অংশ যোগ দিয়ে দেবে, আমার খাদ্যের অভাবও হবে না, আমার অস্ত্রেরও অভাব হবে না, এবং আমি হয়তোবা সাকসেসফুল হব। এই ভাবনাটা কিন্তু অন্যায় ছিল না। বাস্তবে এখন আত্মবিশ্লেষণ করতে হবে, নেতাজিকে আমরা সেই সহযোগিতাটা দিতে পারিনি। কেউ কেউ 2 লক্ষ টাকা দিয়ে তার গলার মালা কিনেছে, ওকে, ঠিক আছে, সেগুলো ইতিহাস, সেগুলো ইতিহাস, সেগুলো সবাই আমরা জানি দেশে। কিন্তু এই যে প্রবণতাটা ওনাদের মতো, নেতাজি সুভাষচন্দ্র বসু নয় শুধু, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো এরকম বহু ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী, ভারত মায়ের বীর সন্তানদের প্রতি যে এই যে অবমাননাকর মন্তব্য করা বা তাদের এই যে মূর্তি ভাঙা, এই ধরনের যে একটা প্রবণতা তৈরি হচ্ছে, সেটা সম্পর্কে মানে আমাদের কি করা উচিত এই মুহূর্তে? আমাদের করার যেটা প্রয়োজন, সেটি খানিকটা মণিমালদা ইঙ্গিত দিয়েছেন। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে কি, নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আপনি জানেন, আমাদের ত্রিপুরাতে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেটি হচ্ছে মহারাজা বীর বিক্রম মাণিক্য কিশোর, তখন মহারাজা, ত্রিপুরা রাজা, তার সময়ে এই মেলার মাঠে নেতাজির একটি ছবি ফরওয়ার্ড ব্লকের, তখন নতুন গঠিত হয়েছে ফরওয়ার্ড ব্লকের ছেলেরা একটা নেতাজির মূর্তি একটা চেয়ারে বসিয়েছিলেন। কিছু যুবকদের মধ্যে আবার তো সকলেই নেগেটিভ, মানে পজিটিভ থাকে এমন নয়, নেগেটিভও থাকে। অনেকে মনে করেছে আরে এখানে নেতাজির ছবি থাকলে আমাদের ইংরেজদের কোপা নলে পড়তে হবে, তাদের রোষে পড়তে হবে, আর মহারাজাও নিশ্চয়ই মুশকিলে পড়তে পারেন, বাস ছবিটা নামিয়ে নেওয়া হলো। এর পরবর্তীকালে মহারাজার কাছে এই খবরটা এলো, পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মা প্রমুখ এই খবরটা জানলেন, সঙ্গে সঙ্গে এখান থেকে রাজবাড়ির থেকে অর্ডার গেল, আদেশ গেল
তিনি একজন দেশীয় রাজা, আচ্ছা, ক্ষুদ্র রাজ্যের রাজা। তিনি বললেন নেতাজির মূর্তি যেখানে ছিল সেখানেই বসাতে হবে, সেই চেয়ারেই প্রতিষ্ঠা দিতে হবে, বসাতে হবে, সম্মান জানাতে হবে। অর্থাৎ রাজশক্তির কিন্তু একটা আলাদা পাওয়ার ক্ষমতা থাকে। আমরা জনগণের শক্তি তো অবশ্যই আছে, মানে তখনও ভারত মুক্ত হয়নি। কথা হচ্ছে এই নেতাজির এই যে অসম্মান করার দ্বারাই চেষ্টা, একটা নকশাল পিরিয়ড একটা শুরু মানে হয়েছিল এরকম, নেতাজির মূর্তি ভাঙ্গা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা, রবি ঠাকুরের মূর্তি ভাঙ্গা, সেই রকম একটা বিশদ দৃশ্য কিংবা উশৃঙ্খল কিংবা আমরা এটাকে বলবো অবমূল্যায়ন মূলক কোনো কর্মতৎপরতাকে বাহবা তো দেবই না, বরঞ্চ নিন্দাও করব। এই নিন্দার জন্য আজকে যদি আগরতলা শহরে একটা মিছিলও বেরোয়, এটাকে আমি ওয়েলকাম জানাবো। যদি এই যারা বা যে বা যারা একদম এটা অবশ্যই নিন্দনীয়, এইভাবে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কুরুচিকর মন্তব্য করা এবং তাদের অবমাননা করা এটা অবশ্যই নিন্দনীয় কাজ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্বে চলেছি, কয়েক মিনিট শুধু আছে হাতের সময়। মনিমিতা, এই স্বাধীনতার ৮০তম বছরে দাঁড়িয়ে একটা শেষ প্রশ্ন, ছোট্ট করে উত্তর চাইব। স্বাধীনতার ৮০তম বছরে দাঁড়িয়ে, আচ্ছা প্রথম সন্ধ্যায় ৮০তম বছরে আমরা যদি আগামী প্রজন্মের হাতে আমাদের একটা ভারত তুলে দিয়ে যেতে চাই, তাহলে সেই ভারতের সবচেয়ে বড় পরিচয় কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? শক্তিশালী ভারত, আত্মনির্ভর ভারত, নাকি আরো মানবিক ও সহনশীল ভারত? মানবিক সহনশীলটাকেই আমি আগে দেব। আমি রবীন্দ্রনাথের একটা লাইন আপনাকে, যদিও এটা অন্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, তবু বলি, রাজশক্তির আছে গায়ের জোর, তার বিরুদ্ধে কর্তব্যের খাতিরে যদি দাঁড়াতেই হয় তাহলে অপর পক্ষের থাকা উচিত চারিত্রিক জোর, অর্থাৎ আঘাতের বিরুদ্ধে সহিষ্ণুতার জোর। রবীন্দ্রনাথ বলেছিলেন আসলে পথের দাবি, ওই যে বইটা পথের দাবিরও কিন্তু এটাই শতবর্ষ, পথের দাবি বইটা শরৎচন্দ্রের। ফলে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে অনেক স্বাধীনতা সংগ্রামী যারা গুরুত্বই পেল না অনেক সময়, যার ডেড বডি গঙ্গার তীর থেকে উদ্ধার করা হলো, বীণা দাস অসাধারণ আপনার স্বাধীনতা সংগ্রামী, যিনি মানে গুলি করে দিয়েছিলেন ইয়েকে 1932 সালের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। বীণা দাসের নাম কেউ জানেই না। এরকম অজানা তো অনেকে আছে। বীণা দাসের শেষ পর্যন্ত ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি হরিদ্বারে চলে যান, ওখানে ওনার ডেড বডিটা পাওয়া যায়। উনি স্বাধীনতা সংগ্রামী হিসেবে যে ওই যে পায় পেনশন নেননি, কিচ্ছু নেই। শেষের দিকে শেষ পর্যন্ত ওনার দেহ পরীক্ষা করে দেখা গেল না খেয়ে ওনার এই গঙ্গার তীরে ওনার শেষ জীবনটা শেষ হয়ে গিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলছি, আমি একেবারে সংক্ষেপে যদি বলি যে দেশের এই ৬০ কোটি ছেলে মেয়েদের দিকে তাকিয়ে উনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আমি তার বিরোধিতা করছি। ওকে, আমি সে বিষয়ে যাওয়ার সময় নেই আমার, একদম ছোট্ট করে শেষ করবো এই জায়গাটাতে। আপনি যেটা বলেছেন যে মানবিক ও সহনশীল ভারত আপনি দেখতে চান। হ্যাঁ, আরেকটা হচ্ছে ২ প্রতিরক্ষা পরিস্থিতি, স্বরাষ্ট্র, উপজাতি জনগণ, বেকার সমস্যা, কৃষি ও কৃষক, এবং সর্বোপরি এই এসআইআর নিয়ে যা হচ্ছে, আমরা আদৌ জনগণ কিনাই চান ৩ জন, এতক্ষণ পর্যন্ত এসআইআর হয়। ওকে, আমরা সেই বিষয়ে অন্য বিষয়, তাহলে প্রত্যেকটা অনেকগুলো আমাদের বিষয় আছে যেগুলো অবশ্যই সেগুলো আলোচ্য বিষয় এবং আলোচনা তো আমরা রেগুলার করছি, কিন্তু আজ স্বাধীনতার ৮০তম সন্ধ্যায়, মানে ৮০তম বর্ষের এই প্রথম সন্ধ্যায় আমরা অগ্রগতির কথা বলছি। ডক্টর বৈদ্য, আপনি একদম ছোট্ট করে আপনি কি ধরনের ভারতবর্ষকে আগামী প্রজন্মের কাছে দিয়ে যেতে চাইবেন? শক্তিশালী ভারত, আত্মনির্ভর ভারত, নাকি আরো মানবিক ও সহনশীল ভারত? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটা সুন্দর স্লোগান দিয়েছেন বা বার্তা দিয়েছেন, স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত মানে এটা ব্যাপকত্বে যদি আমরা গ্রহণ করি, সংকীর্ণার্থে হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন করো, রাস্তাঘাট পরিষ্কার রাখো, কিন্তু স্বচ্ছ ভারত, এই স্বচ্ছতাটা এটা আসতে হবে আমাদের কর্মে, আমাদের মর্মে, আমাদের কার্যকলাপে, আমাদের বাড়িঘরে, রাস্তাঘাটে, সর্বতই। এই স্বচ্ছতাটা মানে মানসিক স্বচ্ছতাটাও মিন করে। মানসিক, শারীরিক বা পারিপার্শ্বিক সব দিকে যে একটা স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আগামী দিনে আমাদের দেখতে হবে। সেটা দেখতে গেলে তার একটা পরিকাঠামো প্রয়োজন, অর্থাৎ তার জন্য ব্যবস্থাপনা প্রয়োজন। সেই ব্যবস্থাপনা কে করবে? আমরা অভিভাবকরা। কারা অভিভাবক?
আমরা তো বটেই, আমাদের অভিভাবক যারা রয়েছেন অর্থাৎ আমাদের জনপ্রতিনিধি, পলিসি মেকার, নিশ্চয়ই আমরা তো পার্লামেন্টে ঢুকতে পারি না, একদম। আমরা তো বিধানসভায় ঢুকতে পারি না, সুতরাং যারা ঢুকতে পারেন আমাদের নির্বাচিত প্রতিনিধি, তাদের এ বিষয়ে অনেক কিছু করণীয় আছে, অনেকে করেন, আরো করণীয় আছে। 2 নম্বর হচ্ছে জাতির সামনে বিশেষ করে যুব সম্প্রদায়, যেটা হচ্ছে ক্রিম, মানে আমাদের যে কোনো শক্তির যুব শক্তি, আমরা শক্তি, আমরা বল, আমরা তরুণ দল, এই যে, বা তরুণের স্বপ্ন, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুরও একটা বই আছে, আবার ওই স্বামী বিবেকানন্দেরও আছে, কারণ তিনি সবসময়, তারা সবসময় তরুণ সমাজের দিকে তাকিয়েছেন। আমাদের তরুণ সমাজের দিকে আরো গুরুত্ব সহকারে তাদের সামনে আমাদের একটা পরিচ্ছন্ন স্বচ্ছ একটা রাস্তা, ওয়ে, কন্টক পূর্ণ রাস্তা নয়, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা রাখতে পারলেই সত্যিকারের স্বচ্ছ ভারতের যে আমাদের যে আহ্বান, বা আমরা যে বলেছি যে ভারত একদিন শ্রেষ্ঠ ভারত, ভারত সবাই শ্রেষ্ঠ আসন নিতেই পারবে, না নেওয়ার কোনো কারণ নেই। একটা শব্দ অ্যাড করি, সেটা হচ্ছে 580 সংসদীয় আসন করে, আরে 850 সংসদীয় আসন করে কোনো লাভ হবে না। এই 60 কোটি ছেলের কথা দেখলেই ভারতবর্ষ নিশ্চিতভাবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই সঙ্গে থাকার জন্য আজ। মনে হতো আপনাকেও ধন্যবাদ, ডক্টর বৈদ্য আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের স্বাধীনতার অন্যতম অঙ্গীকার। দেশের উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় সমাজের প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে আমাদের তরুণ সমাজ বা যুব সমাজের কাছে। ধনী দরিদ্র, শহর গ্রাম কিংবা পিছিয়ে থাকা মানুষের মধ্যে যেন ব্যবধান, যে ব্যবধানগুলো আজও রয়েছে, তা যেন কমানোর দায়িত্ব সবাই আমরা নিতে পারি। উন্নয়ন তখনই সত্যিকারের সার্থক যখন তার আলো দেশের শেষ প্রান্তের মানুষটির ঘরেও পৌঁছে যায়। স্বাধীনতার ৮০তম বছরে আসুন আমরা এমন একটি ভারত গড়ার সংকল্প করি যেখানে কেউ পিছিয়ে থাকবে না, সবাই সমান মর্যাদায় ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। দেশ এগিয়ে চলুক, আর সঙ্গে এগিয়ে চলুক দেশের প্রতিটি মানুষ ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে। সবাইকে আবারও জানাই স্বাধীনতা দিবসের ৮০তম, দেশের ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।